নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে নোয়ার আড্ডায় উপস্থিত আছেন সুন্দরী অভিনেত্রী রাজন্যা মিত্র। আপনারা সকলেই পরিচিত তার সঙ্গে, তার কাজের সঙ্গে আপনারা সকলেই পরিচিত। আমি রাজন্যাকে মূলত দেখেছি থিয়েটারের মঞ্চে প্রথমে। বাবা একটা দলের পরিচালক ছিলেন, এখনো আছেন। শ্রীমঞ্চ বলে একটি দল, যেখানে একসময় প্রেমাংশু বসুর মতো, গণেশ মুখোপাধ্যায় এরকম প্রাজ্ঞ কিছু মানুষ সেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। সেই দলে অতলান্ত নাটক আমি দেখেছি, আরও সুন্দরী লো সুন্দরী, আরও অনেক নাটক আছে। আমি প্রথমেই রাজন্যার কাছে আসবো যে থিয়েটারে আসা কিভাবে, তারপর অভিনয়ের কথা। থিয়েটারে আসা তো তুমি বুঝতেই পারছো, তোমার সবটাই জানা, অনেক ছোট থেকেই তুমি দেখেছো। ছোটবেলা থেকেই, মানে জন্মের পর থেকেই তো দেখছি তাবড়ো তাবড়ো রথী মহারথীদের। কাউকে কাউকে বাড়িতেও আসতে দেখেছি। আর ছোট থেকেই যেটা ছিল, আমার ঠাকুরদা, যাকে থিয়েটারের জগতের লোকেরা, সমস্ত মানুষেরা চেনেন বাঘাদা বলে। অজিত বাঘাদা স্টুডিও, অজিতেশ বাবুর খুব কাছের মানুষ ছিলেন। অঞ্জলি স্টুডিও ছিল আমাদের, রেকর্ডিং হতো ওখানে। তো ওখানে যেতাম, প্রচুর মানুষকে দেখতাম। হাতিবাগানে, হ্যাঁ, প্রচুর বড় বড় মানুষদের দেখতাম। এবং যখন স্টার থিয়েটারে ঘটক বিধায় চলছে তখন, বা তারও আগে যখন ঘর জামাই, মানে কমার্শিয়াল থিয়েটার যখন হাতিবাগান জুড়ে যখন হতো, তখন আমার বাবা সেই সময়, মানে রেকর্ডিং তো সামলাতেনি, কিন্তু ওই সপ্তাহের 3 দিন শোটা আর কি উনি অ্যাটেন্ড করতেন স্টেজ ম্যানেজার হিসেবে। বাবার বন্ধুরা আর কি প্রডিউস করতেন ওটা। তো ওই ঘটক বিদায় দেখতাম। বড় বড় শিল্পী তারা, সৌমিত্র বাবুকে দেখছি ওখানে। হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন, মাধবী মুখোপাধ্যায় রয়েছেন। ছোট থেকেই আমার মা সময় পেলেই ওই ছুটির দিনগুলোতে, স্যাটারডে সানডেতে, তখন স্যাটারডে সানডেতে 3টে করে শো হতো, দুপুর বিকেল সন্ধে। তো চলে যেতাম, দেখতাম, তাদেরকে দেখতাম। তো সেই দেখাটা এবং সেই আগ্রহটা ছোট থেকেই আমার তৈরি হয়েছিল, যে অভিনয়ের প্রতি একটা আসক্তি তো তখন থেকেই ছিল। তো থিয়েটারে এলাম কিভাবে? থিয়েটার আমি করবই, কারণ বাবাকে দেখছি ছোটবেলা থেকে শ্রীমঞ্চের দলে সরস্বতী পুজোয়, এখনো সেই দলটাই রয়েছে, সেই ঘরটাই রয়েছে হাতিবাগানের বাজারে, নলিন সরকার স্ট্রিটে। হ্যাঁ, সেইখানে কিন্তু ছোট থেকেই যাওয়া। তো থিয়েটারের একটা অ্যাট্রাকশন তৈরি হয় তখন থেকে। বাবাকে দেখতাম, বাবা থিয়েটার করছেন, রঙ্গনায় থিয়েটার করছেন। মানে আমার একটা ইনসিডেন্টের কথা মনে পড়ছে। প্রচ্ছন্ন মহিমা বলে একটি নাটক মঞ্চস্থ হচ্ছে তখন রঙ্গনাতে। তো বাবা বদমাইশ লোকের পাঠ করছেন, এবং রঙ্গনাতে দুটো দিকে বারান্দা মতো ছিল না, ব্যালকনি ছোট ছোট। তো হঠাৎ ওখানে লাইটের আলো পড়ে, এবং অডিটোরিয়াম থেকে দেখতে পাচ্ছে আমার বাবা একজন মহিলার, মানে তিনি অভিনেত্রী, অবশ্যই অভিনয় হচ্ছে ওখানে, এবং একটা শাড়ি টানা, মানে একটা টর্চার করার একটা সিন চলছে। আমি অডিটোরিয়ামের মধ্যে থেকেই, ওমা দেখো বাবা কি করছে, বাবা কি করছে, বাবা কি করছে। মানে আমার কাছে তখনও রেজিস্ট করেনি যে এটা একটা, মানে আমার কাছে একটা অদ্ভুত কিছু লাগছিল তখন, সেটা অনেক ছোট। কিন্তু ওই দেখাটা তো সেই একদম ছোট থেকেই আমার শুরু হয়ে গেছে, এদেরকে দেখা, জগৎটাকে দেখা, থিয়েটার মঞ্চ দেখা। হ্যাঁ, এটার ভালো লাগাটা ওই ছোট থেকে আমার তৈরি হয়ে গিয়েছিল। তো যখন উচ্চ মাধ্যমিক পড়ছি আর কি, উচ্চ মাধ্যমিক দেব, সেই সময় অতলান্ত করছিলেন বাবা স্টেজে। বাবার হার্ট অ্যাটাক করেন, মানে চলাকালীন। তারপরে বাবা বসে যান, এবং সেই সময় দলে আরেকটি নাটক তৈরি হচ্ছে, সহযাত্রা বলে, যেখানে মূল জায়গায় অভিনয় করছেন আর কি দেবদূত, না, মানে মহিলা চরিত্রে অভিনয় করছিলেন একজন। তো সেইখানে তিনি সরেছেন, কারণ তার ব্যস্ততা তৈরি হচ্ছিল সেই সময়। আমার খুবই পরিচিত মানুষ তিনি, মৈত্রেয়ী। তো স্বাভাবিক একটা জগতে ব্যস্ততা শুরু হচ্ছে। তো সেই সময় একটু সেকেন্ড লিডের জন্য আমাকে ভাবা হলো। তো প্রথমে বাবা রাজি ছিলেন, কিন্তু এবার আমাকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, আমি পড়েছিলাম। ওই পার্টটা তুলনামূলক ছোট, এবং পরে সেকেন্ড লিড হিসেবে আর কি এন্ট্রি হচ্ছে হিরোর। তো বাবা বললেন যে ঠিক আছে, ওকে ভাবা যেতে পারে।
আচ্ছা। আমার তখন নিজের ইন্টারেস্ট থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, তো আমার একটা উচ্চ মাধ্যমিকের সময় এই ঘটনাটা ঘটলো। তখন আমার পরীক্ষা নিয়ে একটা মানে চলাকালীন বাবা হসপিটালাইজে, আমি মানে পরীক্ষাটাও দিতে পারবো কিনা, কিন্তু আমি বললাম না আমি পরীক্ষা দেবো, যা পড়ার তো পড়া হয়েই গেছে। তো প্রত্যেক দিন মনে আছে পরীক্ষা দিয়ে আসতাম বাবার কাছে নার্সিংহোমে দেখতে। বাবা জিজ্ঞেস করতো কেমন পরীক্ষা হয়েছে, কি হয়েছে। চিন্তা করো না, ভালো পরীক্ষা দিয়েছি। তো তারপরে বাবা অসুস্থ হয়ে যখন বাড়িতে বেশ কিছুদিন রেস্টে থাকলেন, সেই সময় প্যারালালি ওই আরেকটা নাটক তৈরি হচ্ছে সহযাত্রা, যেটার জন্য সেকেন্ড লিড হিসেবে তখন মেয়ে পাওয়া যাচ্ছে না। তো দলের যারা কাকারা ছিলেন আর কি, বাবার বন্ধু বান্ধব যারা, তারা বললেন যে মনুকে দিয়ে একবার ট্রাই কর, কারণ তুমিও আমাকে মনু বলেই ডাকো, এটা আমার ডাক নাম। তো মনুকে একবার ট্রাই কর। তো বাবা কিছুতেই বলছে না না, ওকে দিয়ে হবে না। এই হবে না করতে করতে আমি তখন সেকেন্ড লিডে ঢুকলাম, কিন্তু এইবার মূল অভিনেত্রীর জায়গাটি খালি হয়ে যাওয়াতে, আর বাবা তখন অসুস্থ, বাবা তখন দলে আসছেন না, তো আরোই বাবার মানে এটা তো পারবেই না। আচ্ছা, মানে বাবা সাহসী করছেন না আমার উপরে কোনোভাবে কিছু করা যায়, ভরসা রাখতে পারছেন না। কিন্তু আমার টেন্ডেন্সি কি ছিল সভ্যদা, আমি না দলে যাওয়া যখন থেকে শুরু করলাম, আমি না প্রত্যেকের পার্টটা পড়তাম, আমি পুরো স্ক্রিপ্টটা মুখস্থ রাখতাম, কারণ আমি জানতাম যে এইভাবেই আমাকে এন্ট্রিটা নিতে হবে, যেদিন কেউ আসবে না আমি তার জায়গায় অভিনয়টা দেবো। হ্যাঁ, আমি তার হয়ে সাবস্টিটিউটের কাজটা করে দেবো আর কি। হ্যাঁ, কেউ নেই, তাই জন্য আমি সকলের পার্ট মনে রাখতাম এবং পুরুষের পার্টও মনে রাখতাম। মানে আমি যদি সেখানেও দেখানোর সুযোগটা পাই, তাহলে তো আমাকে ভাবতে পারবে কেউ চরিত্রে। এইভাবে আমার থিয়েটারে আসা, তারপরে মূল অভিনেত্রীর পার্টটি আমাকে দেওয়া হলো ভরসা করে, বাবা দিলেন। বাবা তারপরে যেদিন বাবা এলেন দলে, তো আমাকে পড়তে বলা হলো, তো আমি তখন স্ক্রিপ্টটা পড়লাম, বাবা কনফিডেন্স পেলেন বোধহয়, তারপরে সেইটা আমার সেই চরিত্র হয়ে শ্রীমঞ্চর জন্য। পরবর্তীকালে তোমার সাথেই আমি পাঠ করেছি মানময়ী গার্লস স্কুলে, সমীক্ষণ। হ্যাঁ, সে আমার এক বিশেষ অভিজ্ঞতা। হ্যাঁ, এক মজা, আমার সাথে তো কত মজার অভিজ্ঞতা আছে। পাওনা। তুমি কি বলছো, আমি কিন্তু অ্যাকচুয়ালি শিখেছি, কিন্তু এইসব মানুষদের থেকে কিন্তু আগে শিখেছি, পরে তো টেলিভিশনে এসেছি, অ্যাঙ্কারিং দিয়ে আমার শুরু হয়েছিল। ওই খেলার একটা 10 মিনিটের খেল করতাম, তারপরে এক্সট্রা টাইমও করেছি, ইন বিটুইন আমার পড়াশোনা। কিন্তু ছোট হলেও খুবই জনপ্রিয় ছিল সেই সময়, মানে এই খেলা নিয়ে বোধহয় এখনো খুব একটা হয় বলে আমি জানি না। হয় না, এক্সট্রা টাইমের একটা পেজ আছে, মানে যেটা অনিলাবদা ডিরেক্ট করেন। অনিলাবদাই প্রথম, আমার মনে আছে সভ্যদা, আমি তখন একটা লটারির লাইভ শো করতাম, পশ্চিমবঙ্গ সরকারের একটা লটারির লাইভ শো করতাম। তো সেইটাতে হঠাৎ করে উনি দেখেন বা কোনোভাবে আর কি কিছু হয়, উনি ফোন নাম্বার জোগাড় করে আমার সাথে যোগাযোগ করেন। সেই সময় ওই রকম ভাবে এন্ট্রি, সেই সময় পেয়ারে ছিল, তো এক মেয়েটি ছেড়ে দেবে বলেই আর কি, বুলবুলি তখন ছেড়ে দিচ্ছে, সাহেব তখন আছে, আমরা তখন, আমাকে তখন রুমি নামে নেওয়া হলো, কারণ আমার ওটাও একটা নাম, মানে হয় না পাড়ায় অনেকে এটা নামে ডাকা, আমাকে বলা হয়েছিল তোর যে কোনো একটা ডাক নাম বল, তো ওটা তখন রুমি বলেই ময়দানে কিন্তু তখন ওটা ফেমাস হয়েছিল, সাহেব রুমি, যেমন সাহেব বুলবুলি ফেমাস ছিল এক সময়। তারপরে আমি যখন এলাম তখন এটা আসলে প্রোগ্রামটা ভীষণ হিট, তাই ওটা এত মানুষ দেখতেন যে মাঠে ময়দানে গেলে কিন্তু চিনতে পারতেন সবাই। হ্যাঁ হ্যাঁ, খুবই জনপ্রিয় বললাম, মানে বহু মানুষই দেখতেন, যেহেতু খেলাটা মানুষের একটা সারাদিনের ব্যস্ততার মধ্যে কোথায় যেন একটা আনন্দ দেয়, একটা বিনোদনের ব্যাপার। এবং সেইখানে কিন্তু আমার এই খেলার প্রতি ইন্টারেস্ট, মানে আমি তখন অর্ধেক ফুটবলার ক্রিকেটারের নামই জানি না, ক্রিকেটার হয়তো জানি, ফুটবলারের আমি অত নাম জানি না, বাইচুং বাদ দিয়ে, অ্যালভিডো বাদ দিয়ে, মানে এরকম বাদ দিয়ে বলছি, বিখ্যাত বাদ দিয়ে। আর আমার কাছে তখন ফুটবল খেলা, আমার পুরো বাড়ি মোহনবাগান, আমি খালি দেখতাম কি পাড়া দিয়ে যারা পতাকা ওড়াতে যাবে, মানে সেই দলই জিতেছে, আমি তার দলে। আমি তখন মোহনবাগান ইস্ট বেঙ্গল ফারাকও বুঝতাম না, কিন্তু পরে কিন্তু আমাকে ওই পড়তে হলো, আমাকে কিন্তু বকা দিতেন অনিলাবদা, যে যেটা নিয়ে তুমি কাজ করছো সেইটার সম্বন্ধে তোমার কোনো জানা থাকবে না কেন, হ্যাঁ কেন তুমি সেটা জানবে। এই করতে করতে আমার ফুটবলের প্রতি ইন্টারেস্ট, প্লেয়ারদের নাম জানা, এইরকম ভাবে ওটার প্রতি, ওই কাজটার প্রতি তো আমি ডেডিকেটেড, তাই ওটার জন্য তো আমাকে সেটা করতে হবে। তো ময়দানে কিন্তু ওই 10 মিনিটের খেল, পরে এক্সট্রা টাইম খুবই হিট। হ্যাঁ, তারপরে ওখান থেকে আমার আবার অল্প করে ডাকাডাকি। বিশ্বাস করো সভ্যদা, আমি মানে মিথ্যে কথা বলবো না, ইন্ডাস্ট্রি নিয়ে অনেকে অনেক কথা বলে, আমি খুব
খারাপ কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছি, খারাপ পরিবেশের, এটা আমার ভগবানের দয়া, হয়তো আমার বাবা মার আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, যে সেরকম কিন্তু আমার কখনো ঘটেনি। তো ডাক এসেছে, তো ডাকে সাড়া দিয়েছি, ভালো লেগেছে। ছোট ছোট করে কাজ করতে শুরু করেছি, ফিকশন, নন ফিকশন তখন আমি বেশি করতাম। উইন্ডোজ থেকে তখন নন ফিকশন হতো, হ্যাঁ সেখানে কাজ করেছি, বহু কাজ করেছি নন ফিকশনে। আর একটা তুমি মনে করে দেখো না, স্বর্গ লাইভ বলে একটা প্রোগ্রাম হতো নন ফিকশন, সবাই আমরা ঠিক পুজোর আগে প্রোগ্রামটা হতো, আমরা সবাই লক্ষ্মী সরস্বতী, সেই প্রথম আমি দেখছি প্রোমো শুট করছি, সঙ্গে কারা, খরাজদা, নীলদা, হ্যাঁ বিশ্বনাথ দা, কাঞ্চন দা, হ্যাঁ আমি না মানে ভয়ে তটস্থই থাকতাম, কিন্তু ওই যে পরিবেশ পুজোর আগে এত ভালো মানুষগুলো এত সুন্দর মজা করে আড্ডা করে কাজ উঠিয়ে নিত, কাজটা বেরিয়ে যেত কখন বোঝাই, তারা করিয়ে নিতেন, ইজি করে দিতেন। আমি একটু জানতে চাইবো যে থিয়েটারে আসা মানে একাডেমিতে নিয়মিত অভিনয় করা, একাডেমি, গিরিশ মঞ্চ বা মেন স্ট্রিম থিয়েটারে আসাটা, সেটা কার হাত ধরে বা কার যোগাযোগের মাধ্যমে? সেটা দেখো, শ্রীমঞ্চতে তো আমি কাজ করছি, আমি পরবর্তীকালে যখন একটি কম্পিটিশন শো হলো শ্রীমঞ্চেরই, অন্বেষণ বলে একটি নাটক, সেই নাটকটা দেখতে এলেন, বিচারক হিসেবে ছিলেন পঙ্কজ কাকু, পঙ্কজ মুন্সি, হ্যাঁ, এবং সেখানে পুরস্কার দেওয়া হয়, শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কারটি পাই কম্পিটিশনে, 1 অ্যাক্ট ছিল ওটা। তো তারপরে পঙ্কজ কাকু, তার আগে আমি হিন্দি নাটকও করেছি, কিন্তু সেখানেও কিন্তু ওই সহযাত্রার নাটক দেখে আমাকে কিন্তু হিন্দি নাটকে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে আবার আমি হিন্দি নাটক কিছুদিন করি, পথনাটিকা করি। তো সুতরাং আমার আস্তে 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 করে এগোচ্ছে, বুঝলে না, এগোচ্ছে, পথনাটিকা করছি, মানে প্রচারের জায়গা আমাদের যেমন পথনাটিকা হয়, তো এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, এবং আমার বাবা মা ছেড়েও দিচ্ছেন, যাদের উপর ভরসা করে ছাড়ছেন, তার নিশ্চয়ই ভালো কাজ, নিশ্চয়ই। পরবর্তীকালে পঙ্কজ কাকুও বাবার কাছে প্রস্তাব দেন যে তোমার মেয়েটিকে দেবে, আমি অভিনয়ের জন্য ভাবছি আমাদের দলে, মানময়ী গার্লস স্কুল এরকম। বাবা বলে নিশ্চয়ই ও পারবে, পারলে করুন, দেখুন ও পারে কিনা। তো তারপর পঙ্কজ কাকুর কাছে টানা কাজ করেছি, বিরাট বড় বিস্তৃত ইতিহাস আছে, বিশাল ইতিহাস আছে, অনেক কিছু। হ্যাঁ, দেখো ভুল ভ্রান্তি মানুষের জীবনে তো নিশ্চয়ই হয়। আমি বলছি যে নাটকটা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এবং অভিনয়েরও সুখ্যাতি হয়েছিল। অবশ্যই, কত বড় বড় মানুষ, অরুণ মুখোপাধ্যায়, মানে আমাদের কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ মানে ওরকম মানুষরা এসে, মানে আমি যাদেরকে কাঞ্চনজঙ্ঘায় দেখছি, যাদেরকে এত কিছুর মাঝখানে দেখছি, মানে সেইখানে সেই রকম মানুষরা এসে যখন বলছেন ভালো হয়েছে, তুমি ভালো পাঠটা করেছো, আমার কাছে আমার মনে আছে গিরিশ মঞ্চে দেখতে এলেন কবি শঙ্খ ঘোষ, উনি নাটকটা দেখে একটা অদ্ভুত শব্দ ব্যবহার করেছিলেন, বলেছিলেন খুব আরাম হলো। ওনার বলার যেরকম ভঙ্গি, নাটকটা দেখে খুব আরাম হলো। আরো অনেক অনেক বিখ্যাত মানুষ দেখেছেন, শো হয়েছে, প্রচুর শো হয়েছে, এবং তোমার নিশ্চয়ই মনে আছে আমরা বাইরেও কত শোতে যেতাম। হ্যাঁ, আর আমরা শুধু মজা করতে করতে যেতাম, কলকাতার বাইরে, এখন আমি জানি না রাজস্থান। যাই হোক, আমার মনে হচ্ছে কোথায় যেন গ্রুপ থিয়েটারের সেই মজাটা হারিয়ে যাচ্ছে। সবাই যদি প্রফেশনালি অভিনয় করতে আসেন, কারোর সাথে কারো দেখা হচ্ছে না, এসে সবাই শুধু অভিনয় করে চলে যাচ্ছেন, সেই ব্যাপারটা বোধহয় থাকছে না। কি মনে হচ্ছে? আমার মনে হয় আসলে আজকাল আমরা অনেকেই ভেবে নিই যে দেখো, গ্রুপ থিয়েটার কোনোভাবেই আমাদের পয়সা দিতে পারে না। আমি শেখার জন্য যেতে পারি, ওয়ার্কশপ করতে পারি ভালো কারোর কাছে গিয়ে, নিশ্চয়ই, হ্যাঁ, কিন্তু গ্রুপ থিয়েটার মানে হচ্ছে একদম বেস, মানে যেখানে তুমি মানে তোমার প্রাপ্তিই হবে উল্টে, নিশ্চয়ই। এবার সেখানে অনেক ছেলেমেয়েরা আসছে হয়তো ভেবে যে ও একটা শো করলাম, একটা করলাম বলে হয়ে গেল, মানে আশা মানে পাঠ পাওয়া, এটা একটা বিশাল ব্যাপার। সেটা কিন্তু মানে ভীষণ ভাবে আছে, আশা মানেই পাঠ পেয়ে যাব, তা নয়। আমার মনে আছে আমার বাবা বলতেন যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মানে তুমি নায়িকা পাঠ করছো মানে এই নয় যে তুমি দলের সেটের পেরেকটা মারবে না। থিয়েটার সব কাজটাই তোমাকে সব কাজটা জানতে হয়, এবং আমিও হাতে হাত লাগাতাম। সেটা ছিল একটা সময় ছিল, এখন আর নেই। এখন সেট লাগানোর লোক আছে, সেট খোলার লোক আছে, অভিনয় করার লোক আছে, দলে আসার কয়েকটি ছেলে আছে, কিন্তু থিয়েটারে সেইভাবে বোধহয় প্রাণটা আর
খুঁজে পাচ্ছি না। তারপরে তারপরে আবার একটু করে ব্যস্ততা শুরু হলো, যেমন আমার একটা দুঃখ, হয়তো করব, কিভাবে করব কবে করব জানি না। বাবাও আমার উপর ভরসাটা করতে পারেন না ঠিক এই কারণে, কারণ আমি সময়টা দিতে পারবো না, কারণ উনি তো ভীষণ ডিসিপ্লিন। সেই জায়গায় উনি দেখবেন যে দলের ছেলেমেয়েরা রেগুলার রিহার্স করছে আর আমি আমার সুবিধে মতো এসে একটা টাইম দিয়ে রিহার্স করছি। এটা আমার মনে হয়, হয়তো জানি না, বলছি এখন হয়তো এইভাবেই আমাকে করতে হবে। আমি আগে নিজে প্রস্তুতি নেব, তারপরে হয়তো আমি তাদের কাছে সেই প্রস্তাব দেব। থিয়েটারের মঞ্চে আবার আমরা দেখতে পাবো, খুব ইচ্ছা আছে, কিন্তু আমিও ঠিক সাহস করে বলতে পারছি না, আর কারণ সময়টা তো দিতে হবে, আর আমাকেই বা কেন এইভাবে ভাবা হবে সেটা একটা ব্যাপার। তো পরিবেশ পরিস্থিতি বুঝে এবং নিজেরই কাজের জায়গা, এটা তো আমার রুটি রোজগার, সুতরাং আমাকে এই জায়গাটা এরকম ভাবে আমরা অনেকেই থিয়েটার থেকে সরে যাই। আবার সত্যিই বলছি, অনেকেই আছেন দুটো দিক সামলান, তারা সত্যিই মানে পারেন সেটা করতে, কিন্তু এখন আমার মনে হয় আমি এখন সেই জায়গায় গিয়ে পৌঁছই না। আমাদের একটা আশা রইল, যেমন আশা করছি যে কালকে আবার সকাল হবে, তেমন আমরা আবার মঞ্চে দেখতে পাবো রাজন। হ্যাঁ, আমার তো খুব ইচ্ছে আছে অভিনয়, আর সেই আশা রেখেই বলছি যে ধারাবাহিকে আশাটা কিভাবে? ওই আস্তে আস্তে ডাক এলো, এইরকম ভাবে ওই অ্যাঙ্কারিং এ গেলাম, তারপর ওখান থেকে কেউ নন ফিকশনের থেকে ফিকশনে ডাকলো। অভিনয় খুব আমি আকাশ হাটে তখন প্রচন্ড, আকাশ মানে সুরানার ওখানে আমি প্রচুর কাজ করতাম, তখন খুব কাজ করতাম, নন ফিকশন করতাম, এবং নন ফিকশন যখন ওখানে করতে ঢুকলাম সেইখান থেকে আমার কাছে ফিকশনের ডাক এলো। ওনারাই ভাবলেন তখন ওখানে পর 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 আমার প্রথম হিরো ভাস্কর চট্টোপাধ্যায়। হ্যাঁ, এবং খুব রোম্যান্টিক সিন, একটা মাইথোলজি করছি তো সেখানে একটুখানি গা খোলা একটু এরকম, যাতে আমার কোনো রকম অসুবিধে না হয়। ভাস্করটা কনস্ট্যান্ট বলে গেছে, অসুবিধে হচ্ছে না তো, তুই বলবি কিন্তু। তা আমি তো এই মানুষগুলোকে পেয়েছি, আমি কুণালদাকে পেয়েছি, কুণালদা আমার উপর ভরসা করে লড়াই করেছিল চ্যানেলের সঙ্গে যে আমি ওকেই এই প্রোগ্রামটায় এই হিসেবে নেব, মানে অ্যাঙ্কার হিসেবে নেব। তো তখন আমার প্যারালাল আমি একসাথে অনেক কাজ করছি, ছোট 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 করছি, কিন্তু ফিকশন নন ফিকশন মিলিয়ে মিশিয়ে অনেক কাজ করছি। এইভাবে তো দরজাগুলো খুলে যায়, ওখান থেকে আবার আরেকজন ডাকলো, সেখান থেকে আরেকজন ডাকলো, এরম ভাবে কাজ আসতে থাকলো। এবং এই যে এইখানে আসা, মানে ম্যাজিক মোমেন্টসে ঘরে আসা, এবং বাংলা ধারাবাহিকে যার লেখা, ওরে বাবা, যার চিত্রনাট্য, মানে এক কথায় দর্শকদের কাছে গ্রহণীয়, তিনি লীনা গঙ্গোপাধ্যায়। তার স্ক্রিপ্টে কাজ করতে কি আগের থেকে খুব ইচ্ছে ছিল যে করতে পারলে বেশ হয়? হ্যাঁ, কিন্তু তখন হয়ে উঠছিল না কোনোভাবে, কারণ তুমি আমাকে ফোন করেছিলে, আমার মনে আছে, যে তুই আয় একবার দেখা কর। তো 2-3 বার অফার এসেছিল এই হাউস থেকে, কিন্তু তখন এসেছিল 2-3বারই কোনো না কোনো কারণের জন্য করা হয়ে ওঠেনি। এবং পরবর্তীকালে যখন কাজটি এলো, এবং সেই সুমিত রায় আমাদের এখানে আছেন, যিনি একজন, হ্যাঁ, তো সুমিত দা সেই থিয়েটারের মানুষ, সমকালীন শিল্পী দল, হ্যাঁ, উনি অনেক বলেছিলেন যে ওকে মানে হচ্ছে নেওয়ার কথা বা এরকম কিছু, এবং তার আগে তো তুমিও অনেকবার ফোন করেছো। হ্যাঁ, তো ওইখান থেকে আমরা ভাবছি এরকম, এবং সুমিত দা আমার বাবাকেও চেনেন, তো সুতরাং সেইখান থেকে আর ডাক হলো ইচ্ছে নদী। কিন্তু তার আগে একটু বলতেই হবে সভ্যদা, তারও আগে আমি প্রাইম মিউজিকের ওখানে যে ইন্দ্রনীলদার হাউস, ওখানে কাজ করেছি, রাজপথ করেছি, তার আগে ছোট ছোট কিছু কাজ করেছিলাম। তো টানা ধারাবাহিক রাজপথ করেছি, তারপরে রবি ওঝা প্রোডাকশনে আমি এলাম ওগবধূ সুন্দরী, যেটা খুবই খুবই জনপ্রিয় সেই সময়। হ্যাঁ, সেই সময় সবাই আমাকে রাজনা নামটা থাকলোই না, রজনী হয়ে গেলাম। এবং তার পরবর্তীকালে আমি একটা ব্রেক নিয়েছিলাম, সন্তান সম্ভব ছিলাম বলে, সেই সময়ও কাজের অফার এসেছিল ম্যাজিক মোমেন্টস থেকে, আমি সেটা এইরকম ভাবে আর কি করতে পারিনি। এবং তারপরে যখন ওই ইচ্ছে নদীর জন্য ডাক এলো, আমি তখন এলাম এবং কাজ শুরু হলো। প্রথম আমি দিদির নিজের হাতে লেখা স্ক্রিপ্টও দেখেছিলাম, পড়তে পারতাম না, কিন্তু ওই যে স্ক্রিপ্ট, আমি মানে কি বলবো, সভ্যদা উপন্যাস পড়ছি, তারা সবসময় মনে হয় টিল নাও, আজও শুটিং করেছি ওনারই প্রজেক্টে চিরসখাতে, আজকে পাঠ করে এসেছি। আমার আজও মনে হয় যে আমি যেন কোনো রকম ভাবে চরিত্রটা গুরুত্ব, মানে কি বলবো, মানে আমি যেন জাস্টিফাই করতে পারি যেটা লেখিকা ভেবেছেন। তিনি তো ভেবে লিখেছেন, কোথাও কোনো অসুবিধে হওয়া মাত্র কিন্তু ওনার সঙ্গে মানে ওটু জানাতে হয়, মানে আমি জানতে চাই যে কি ঠিক লাগছে, ঠিক লাগছে, মানে এটা তো মানে
এমন লেখা না, আমার মনে হয় স্ক্রিপ্ট আপনাদের যদি কোনোদিনও সুযোগ পাই আর কি, যদি এরকম দেখাতে পারি বা আপনাদের মানে এরকম সুযোগ হবে কিনা আমি জানি না, কিন্তু ওই স্ক্রিপ্ট যখন পড়বো না টানা, মনে হবে যে একটা ছবি নিজের মনের মধ্যে তৈরি হয়ে গেল। একটা বইয়ের একটা পোর্শন পড়ছি, উপন্যাসের একটা, হ্যাঁ, যেন ওই অদ্ভুত চরিত্রটা খুব সহজে চোখের সামনে আমরা দেখতে পাই। সুবিধা হয়, হ্যাঁ, একটা অভিনেতার কিন্তু সুবিধা হয় অনেকটা যদি স্ক্রিপ্টের মধ্যে সেই বিষয়গুলো থাকে যেটা দিয়ে খুব সহজে প্রকাশ করা যায়। নিশ্চয়ই একটা অভিনেতার অবশ্যই সুবিধা, অনেক সুবিধা সেটাতে। তার এমন ভাবেই লেখাগুলো আসে না যে আমাদের না চরিত্রটা বুঝতে সুবিধে হয়, এবং আমি চোখের সামনে দেখতে পাই যে চরিত্রটা এরকম ভাবে বোধহয় উনি চাইছেন, তাও হ্যাঁ, সেটা অনেকটা সেরকম লেখিকা হলে সেরকম খুব কমই আছে। এবং আমাদের অনেকেরই প্রশ্ন যে উনি এতটা কি করে মানে ঘর বার এবং এত দায়িত্ব পালন করার পরেও এত দিকে এত মানুষের সঙ্গে কাজ করেন উনি, বাইরেও যে পজিশনে উনি রয়েছেন, গুরু দায়িত্বে রয়েছেন, সেইখান থেকে এই প্রশ্ন না হয় আমি তার কানে তুলে দেবো, তিনি যাতে উত্তরটি জানান যে কিভাবে। উনি কখনো উত্তরটি দেন না, উনি এরকম করে হালকা একটুখানি হাসেন, আর কিছু বলেন না। সেটা ভগবান প্রদত্ত, তা না হলে কি আর। চলচ্চিত্রের কাজের কথা আসি। চলচ্চিত্রে এই মুহূর্তে একটি কাজ করলাম ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে, সেটাও কিন্তু ওই দেখো ভালো লাগার একটা জায়গা। অনিল অবদারি কাজ, অনিল চট্টোপাধ্যায়, উনি প্রথম, আপনারা জানেন হয়তো, হ্যাংলার ম্যাগাজিন আছে, আপনারা হ্যাংলার পেজ আছে যেখানে, আমি ওখানে রান্না টান্না শো করে এসেছি। তো উনি প্রথম কাজ করছেন একটি ছবি যেটাতে উনি পরিচালক এবং উনি প্রডিউসও করছেন, বেলাদে, মহিলা মহল, আকাশবাণীতে। তো একদিন ফোন করে উনি বললেন যে শোন, হ্যাঁ ছোট্ট পাঠ আছে বুঝলি, রুই করে দিবি। আমি কোনো প্রশ্ন করি কিছু করি, হ্যাঁ করে দেবো। তো ওটা করলাম, ছোট চরিত্র, কিন্তু ওইভাবে রিসেন্ট ওটা করলাম। আর তার আগে বিশ্বাস করা সভ্যদা আমাকে ব্রাত্যদা একটি ছবির জন্য ভেবেছিলেন, তিস্তা প্রথম যদি বলো ছবি, ওটাতে একটা ছোট পাঠের জন্য ডেকেছিলেন। এবং আমার কাছে অভিনয় পাঠ চরিত্র ছোট বড় ক্ষেত্রে আমার কাছে বা বয়সটা কোনো ম্যাটার করছে না এই মুহূর্তে, কারণ যে অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়েছি না, সেটাও কিন্তু একটা আমাদের আশঙ্কা। আসল কথা, যারা অভিনয় করতে চায় তাদের কাছে বোধহয় ওই অভিনয়ের সুযোগটাই আসল, যে কোনো ভাবে হোক। একদমই তাই। আমার কাছে যখন অফার এসেছিল কমার্শিয়াল ছবি, জিদ্দার ছবি, মানে জিদ্দা মানে সুপারস্টার, হ্যাঁ, সেখানে রবি কিনাগি সুপারস্টার, পরিচালক উনি, মানে উনি সব ছবি ওনার। যে মুহূর্তে আমার কাছে একটা ডাক এলো, একদম হিট, হ্যাঁ, এবার সেখান থেকে আমার কাছে ডাক এলো জিদ্দার বোনের পাঠ, কেন করব না? হ্যাঁ, নিশ্চয়ই। আমি থিয়েটার করেছি বলে মানে আমি জানি আমি করব না কেন? তাহলে তো উৎপল দত্তর অনেক কাজ, তাহলে বলো, যারা প্রফেশনাল তাদের বাছাবাছির কোনো সুযোগ থাকে। আমার কাছে যাত্রার অফারও এসেছিল, সেটা আমার বাবা না করে দিয়েছেন। আমার বাবা অন্য কথা, সেটা অনেকে শরীরে পারমিট করে না, কিন্তু প্রফেশনাল বা পেশাদার অভিনেতা হতে গেলে এটা বাছাবাছির কোনো জায়গা থাকে না, কারণ তাহলে তো সে খেতে পাবে না, তার কাজটা হারিয়ে যাবে, এবং ক্রমশ তার জায়গাটা ছোট হতে থাকবে, যে উনি এই কাজটা করেন না, উনি খুব চুজি, উনি এগুলো করবেন না, এইসব ব্যাপারটা ছোট হতে হতে আসে। আমি এই যে বাংলা ধারাবাহিকের এত সাফল্য, তার মধ্যে রাজন্যা মিত্র অবশ্যই বিশেষ একটি নাম। আমি এবার একটা অন্য, এবং এখানে একটু বলি, এই 2025 সালে কিন্তু আমি 2015 থেকে ম্যাজিক মোমেন্টসে, সোহেল ব্যানার্জির প্রোডাকশন হাউসে, লীনাদির প্রোডাকশনে আমি কিন্তু কাজ করে যাচ্ছি। 10 বছর হবে, 10 বছর পূর্ণ হবে এই জুন জুলাই মাস এলে, 10 বছর হয়ে যাবে। আরো 10 বছর কাজ হোক এই হাউসের সঙ্গে, এটা আমরা চাইবো। আমি একটুখানি একটা অন্য প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে যে ইদানিং দেখতে পাচ্ছি এই যে সোশ্যাল মিডিয়ায় নানা রকম, যেখানটায় সোশ্যাল মিডিয়ার তো একটা দায়িত্ব থাকেই, সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে, মন্দ দিকও আছে, অবশ্যই আছে, কিন্তু সেখানটায় কিছু কিছু গুজব ছড়ানো, কিছু কিছু অতিকথন, কিছু কিছু রং দিয়ে কথা বলা, সেই দেখে কিছু মানুষের ভীষণ একটা প্রতিবাদ। এটা যারা ওইখানে প্রতিবাদ করেন, তারা কি ওইখানে বসেই প্রতিবাদ করতে ভালোবাসেন, নাকি তারা মানে সুযোগ পেলে, হ্যাঁ, সময় পেলে তারা রাস্তাতেও নামবেন? কি মনে হয়? কিছু মানুষ, সবাই নয়। তা না হলে যখনই কোনো একটা পোস্ট হলো বা কিছু হলো,
দেখুন আমাদের সবার ভুল ত্রুটি জীবনে হয়, কিন্তু সে সেলিব্রিটি বলে একজন শিল্পী বলে তাকে নিয়ে ট্রোল শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং একটি কাজে সে হয়তো ভুল করেছে, আমি মানলাম, হতে পারে, তার পরবর্তীকালে সে যেটাই করছে সেটাতেই তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে এবং র্যান্ডাম অযথা অশ্লীল মন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছে। কি মেটান আপনারা? এই কথাটাই বলতে চাই, রাগ মেটান, কি মেটান? আসুন তাহলে সামনে এসে বলার ক্ষমতা রাখেন না কেন আপনারা? আসুন সামনে। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নই, ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ার প্রয়োজন আছে, সোশ্যাল মিডিয়া না হলে আমাদের আজকে অনুষ্ঠানটাই হতো না। উনি, আমি বলবো যে সোশ্যাল মিডিয়া না থাকলে এই যে সচেতনতা এটা ছড়াতোই না। ওরা ডেফিনেটলি প্রয়োজন, কিন্তু সেটার যেন সৎ ব্যবহার, সেটা সৎ ব্যবহার। আপনি ভালো খবরটা, সঠিক খবরটা চারিদিকে পৌঁছানোর জন্য নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার দরকার পড়ে, কিন্তু প্রতিবাদটা ওইভাবে হয়। প্রতিবাদটা শুধু ওই ছোট্ট জায়গার জন্য নয়, প্রতিবাদটা আরো বেশি। আমার যেটা ভালো লাগা, আমার যেটা খারাপ লাগা, সবটাই তো আমি তুলে ধরবো, সেটা তো আমি বলবো। ধরবো, বলবার জায়গায় তো আমাকে আসতে হবে। আজকে খুব সহজ ভাবে আমি চট করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি, আমি একটা নিজের ইচ্ছে মতো ছবি দিতে পারি, সেখানে আমি এই কারোর সম্পর্কে কিছু বলে দিতে পারি, কোনো রাজনৈতিক নেতা হোক বা কোনো রাজনৈতিক বিষয় হোক বা কোনো খেলোয়াড় হোক বা কোনো গায়ক গায়িকা হোক, তাদের জীবন নিয়ে আমি একটা খারাপ কথা বলতে পারি। কিন্তু সেটা যদি আমার পছন্দ নাও হয়, তাহলে কি আমি কি রাস্তায় নেমে তার প্রতিবাদ করতে পারি বা অন্য সকলের সাথে জনমত তৈরি করে প্রতিবাদ করতে পারি? না, আমার শুধু ওইখানটাতেই প্রতিবাদটা শেষ হয়ে গেল। ওই ধরনের প্রতিবাদগুলো ওইখানেই স্তীমিত, ওইখানেই কিন্তু ওরা আটকে যায়। তারা কিন্তু যারা এই কাজটা করে, তারা কিন্তু যারা খারাপ ওয়েতে বিষয়টাকে ব্যবহার করছে, তারা কিন্তু প্রতিবাদ মিছিলে এসে দাঁড়ায় না। সভ্যতা এটা আমি কিছুতেই মানব। আমার মনে হচ্ছে যে যেন ওইটা যে আমি জানালাম যে আমি দেখতে পাচ্ছে না, আমি জানালাম যে আমি আছি, আমি প্রতিবাদ করছি, কিন্তু আমি যেতে পারবো না, ওখানটা যেতে পারবো না, রাত জাগতে পারবো না, বা ঝড় জলের মধ্যে যেতে পারবো না। ঠিক আছে, আজকে রাজন্যাকে ধন্যবাদ। সময় খুবই কম, রাজন্যার সাথে কথা বলার জন্য একটা দীর্ঘ সন্ধে লাগে। সেই সন্ধেটা বড্ড বকবক করি, তুমি আমাকে যত কথা বলাবে আমি বকতেই থাকবো। হ্যাঁ, সেটা না হয় হলো, সেটা অনেকের মঙ্গলের জন্যও বটে। আমরা আজকে এখানেই শেষ করছি, আমাদের পরবর্তী আরো অনুষ্ঠান রয়েছে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ রাজন্যাকে, ধন্যবাদ তোমাকেও, ভালোবাসা তোমাকে। আমি সভ্যতাকে খুব ভালোবাসি, আর আপনাদের সবাইকেই বলছি ভালো থাকবেন সবাই। আর আমাদের এই আড্ডা আরো হবে, আরো অনেকজনই আসবেন আড্ডা দিতে, তাদের আড্ডাও আমরা শুনবো। হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার। নমস্কার।